হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। ওকে, ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। তো তোদের দেখ, সত্যি কথা বলতে গেলে নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। তো হচ্ছে এক 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 কথাই বলি, এটা হচ্ছে তোদের ওই যে ওই কোর্সটা হচ্ছে তো ক্লাসিক্যাল মেকানিক্স, মানে ক্লাসিক্যাল মেকানিক্স ঠিক বলা যাবে না, আমি অনেকটা বলবো এটা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সই বলা চলে, কারণটা তোরা সিলেবাসটা পরে দেখলেই ভালোভাবে বুঝতে পারবি, ঠিক আছে। তো এই যে ক্লাসিক্যাল মেকানিক্স তার সাথে রিলেটিভিটি ঢুকিয়েছে, ঠিক আছে, কিছুটা। এটা কিছুটা বলা যাবে না, যেটা যে জায়গাটা দিয়েছে ওই জায়গাটা শুধু এইটুকুন নয়, বেশ ভালোভাবে ডিটেলসে জানতে হবে, কারণ রিলেটিভিটি খুব কাজে লাগবে, ঠিক আছে। এসটিআর স্পেশাল থিওরি রিলেটিভিটি না বুঝলে পরবর্তীকালে জিটিআর বুঝতে পারবে না, ঠিক আছে। লরেন্স ট্রান্সফর্ম ওখান থেকে এসটিআরটা ভালো করে তোদের জানতে হবে, ঠিক আছে। তো ওদের তোদের হচ্ছে এই ক্লাসিক্যাল মেকানিক্স বা যাই বলিস না কেন, এই রিলেটিভিটির সাথে দেওয়া আছে সিএম উইথ এসটিআর, মানে কোর্স কোড হচ্ছে কোর PH10, ঠিক আছে। এই কোর্সে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন, ঠিক আছে। তো তোরা ক্লাসটা কর, এই ক্লাসটা হওয়ার পর রেস্ট ক্লাসেস কন্টিনিউ করার জন্য তোদের ওই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যেমন প্রসেস থাকে তোরা জানিসই, আমাকে সিম্পলি তোরা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করিস, আমার নাম্বারটা আশা করি সবার কাছেই আছে। তো সকলে আমাকে মেসেজ করি হোয়াটসঅ্যাপে, প্রিমিয়াম বাইং প্রসেস এবং সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে, রেজিস্ট্রেশনে। আর যেটা বলা সেটা হচ্ছে তোদের ওই সিলেবাসটা যদি তোরা দেখিস, সেখানে দেখবি তোদের নন ইনার্সিয়াল ফ্রেমটা কিছুটা দিয়েছে, ঠিক আছে। তার সাথে ওই রিলেটিভিটিটা বললাম, আর তার সাথে ওই যে অ্যাডভান্স কেন বলছি না কেন, কারণ ওই ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ওই পার্টগুলো বিশদে আছে এবং খুবই ডিটেলসে আছে, ওই জিনিসটা তোদের একটু জানতে হবে ভালোভাবে, ঠিক আছে। কারণ ওই জিনিস তোদের হায়ার এতে বল খুবই কাজে লাগে, মানে আমাদের সময় যখন আমরা সিবিএসসি সিস্টেমে পড়াশোনা করতাম, তখন আমাদের বেলায় এটা স্পেশাল ব্যাপারে থাকতো এবং খুবই ডিটেলসে পড়তে হতো, এবং তোদের সেটা তোদেরকেও পড়তে হয় বলে আমি মনে করি, ঠিক আছে। তোদের এই যে কোর্সটা আছে, এই কোর্সটার ফুল প্রাইস হচ্ছে এখন 3,000 টাকা, ঠিক আছে, 2999। এখন একটা অফার চলছে 15%, 15% অফারে কোর্স প্রাইসটা হবে 2549, অর্থাৎ 2,550 টাকায় তারা পেয়ে যাবে, ঠিক আছে। তোদের এটা যারা পড়াবেন তাদের মধ্যে হচ্ছে সরজিৎ স্যার, মানে সরজিৎ ধর স্যার, তোরা জানিসই, উনি হলেন এমপির মোস্ট রেটেড ফ্যাকাল্টির মধ্যে অন্যতম। উনি দেখাবেন, উনি ওই ডিনামিক্সে বেশ খানিকটা পার্টি দেখাবেন, তারপর নন ইয়ারসেল ফ্রেমের যে পার্টটা আছে ওটা যিনি দেখাবেন তোদের আজকে, তিনি ক্লাস নিচ্ছেন, অঙ্কন মণ্ডল, উনি এখন আইআইটি মাদ্রাস থেকে ওনার হায়ার স্টাডি করছেন। আর একটা যিনি দেখাবেন তিনি হচ্ছে শঙ্কশুভ্র পান্ডা, ঠিক আছে, মানে এখন আইআইটি ইন্দোরে আছেন। তো তিনজন মিলে পড়াবেন, এবং খুবই ডিটেলসে যদি জানতে চাস তাহলে আমরা বলবো যে কথাগুলো শুনে একটু ভালোভাবে ক্লাসগুলো করিস, কারণ জিনিসটা জানতে হবে, আমি আগেই বলি বারবার। আহ, আর তোদের ওই বুকস লিস্ট সমস্ত কিছু স্যারা যে বলে দেবেন। আর তোদের আমি বারবার একটা কথাই বলি, একটু সফট কপি পড়তে এসে, লাইব্রেরি ইউজ করতেছে, কত বুকস কেনা পসিবল না। পুরোনো বুকস তোরা নিতে পারিস, অনেক পুরোনো বুকস অ্যাভেলেবেল, ঠিক আছে। যারা তোরা কলকাতা সাইডে থাকিস তারা কলেজ স্ট্রিট সাইডে গেলে বহু বুকস পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোদের সরি স্যারই খুব সমাধানে নিতেন ক্লাসটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে নন ইয়ারসেল ফ্রেমের পার্টটা একটু জানতে হবে, সেই জন্যই তোদের অঙ্কন স্যার যে নিচ্ছেন ক্লাসটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কথাগুলো একটু ভালো করে শুনিস, কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করিস, ইন্টারাক্টিভ হোস, তাহলেই হবে, ঠিক আছে। আমি স্যার আছেন? স্যার, আর ইউ হেয়ার? হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, 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 স্যার, ইউ মে প্রসিড নাও। ওকে, 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো স্যার যেমনটা বললেন, আমি অঙ্কন মণ্ডল, তোমাদের এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের এই ছোট একটা পার্ট নন ইনার্শিয়াল সিস্টেম, যেটা এটা আমি তোমাদেরকে দেখাবো আজকে, শুরু করব। তো এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তোমরা যখন এসটিআর পড়তে যাবে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তখন শুরুতেই তোমাদের নন ইনার্শিয়াল সিস্টেমের সঙ্গে একটা পরিচয় দরকার পড়বে। ঠিক আছে? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কি আমার কথা পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো নন ইনার্শিয়াল সিস্টেম শুরু করার আগে আমরা মেকানিক্স সম্পর্কে একটু অল্প কিছু জেনে নিই। যেটা আমরা জেনে এসেছি সেটাই একবার জেনে নিই, তাহলে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে গেলে একটু সুবিধা হবে। আচ্ছা, মেকানিক্স
আমরা এখন যেটা পড়ছি ক্লাসিক্যাল মেকানিক্স, তোমরা আরো নিশ্চয়ই কয়েকটা মেকানিক্সের নাম শুনেছো, যেমন ধরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স, এগুলোর নাম শুনেছো তো কম বেশি? পরিচয় আছে কারোর? হ্যাঁ, শুনেছি। বেশ। আচ্ছা, প্রথমে আমরা দেখো, আমাদের কাছে যখন অ্যাডভান্স কোনো জিনিসপত্র বা ল্যাবরেটরি ছিল না, আমরা শুরুতেই কি কি দেখছি আর তার উপরে ভিত্তি করে আমরা থিওরি বানাতাম। যেমন পুরোনো একটা থিওরি ছিল যে কোনো বস্তু রেস্টে থাকা তার একটা ন্যাচারাল একটা ন্যাচারাল স্টেট, ঠিক আছে, রেস্ট থাকা। আর ফোর্স রেসপন্সিবল ফর কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি হতে গেলে একটা ফোর্স দরকার হয়। মানে আমি জিনিসটা এরকম বলে বোঝাচ্ছি। ধরো ওল্ড থিওরির মধ্যে এটা ছিল যে কোনো বস্তু যদি, এই বস্তুটাকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করাতে হয়, যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দরকার হয়, তাহলে একে ফোর্স অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। ফোর্স অ্যাপ্লাই না করলে এ থেমে যেতে পারে। আচ্ছা, তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো যে বল গড়িয়ে দিলে কিছু দূর পরে তুমি যদি একটা ক্রিকেট বল গড়িয়ে দাও, এরকম গড়িয়ে দাও, কিছু দূর পরে গিয়ে এখানে থেমে যায় না বলটা? দেখেছো নিশ্চয়ই তোমরা? হ্যাঁ। এটা কেন হয়? তার কারণ এই বলের সঙ্গে এই সারফেসটার একটা ফ্রিকশন কাজ করে, তার জন্য এটা গিয়ে বলটা থেমে যায়। এটা এখন আমরা জানি, কিন্তু একটা পুরনো আমলে বা পুরনো ধারণা ছিল যে বলটা ভেলোসিটিটা যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তার জন্য আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করেই যেতে হবে, ঠিক আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করতেই থাকতে হবে, তবে গিয়ে এই অবজেক্টটা তার একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে, মানে এখানে না থেমে এ যেতেই থাকবে। এটা ছিল আমাদের পুরনো ধারণা, ওল্ড থিওরি। এবার গ্যালিলির নাম তোমরা সবাই শুনেছ। উনি কি করেছিলেন? উনি সালটা মনে হচ্ছে 1630 এইরকম সময় উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেম একটা বল নিয়েছিলেন, বল নিয়ে একটা মোটামুটি মেজের একটা সারফেসে বলটাকে গড়িয়ে দিয়েছিলেন। এইভাবে বলটা গড়িয়ে দিল প্রথমে। এই সারফেসটা আমি ধরে নিচ্ছি এটা একটা ওই ঘাসের উপরেই ছড়িয়ে দিলেন, ঠিক আছে। সবাই সবাই বাংলা বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো কিছু সময় পরে উনি গিয়ে দেখলেন যে বলটা এই জায়গায় থেমে গেছে, ঠিক আছে। আমি এর আলোচনাগুলো পরে বলছি, আগে যে কটা এক্সপেরিমেন্ট হয়েছিল সেই কটা এক্সপেরিমেন্ট আমি বলে দিচ্ছি আগে, ঠিক আছে। এটা কি ছিল? গ্রাস। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর আমি সেম ভাবে বলটাকে, এটা একটা কংক্রিটের উপরে বলটাকে উনি রোল করালেন, কংক্রিট। আচ্ছা আচ্ছা, এটা এতটা একটু কম করে দিই। এইরকম জায়গায় বলটা আটকে গেছে। এবার উনি আবার বলটাই কংক্রিটের উপর যখন রোল করালেন, ছেড়ে দিলেন, বলটা এখানে না থেমে আর একটু দূরে গিয়ে বলটা থামলো। এবার তারপরে নেক্সট স্টেপে উনি কি দিলেন না, একটা ভেরি স্মুথ, সেটা আমি ধরে নিচ্ছি আমাদের বাড়ির যে মেঝেতে টাইলস ফাইলস যেসব লাগানো থাকে সেইগুলোর উপর উনি বলটাকে রোল করালেন। তিনি দেখলেন বলটা এখানে না থেমে অনেকটা দূরে গিয়ে বলটা থামলো,
অনেকটাই দূরে। একই ভেলোসিটিতে উনি বলটাকে কিন্তু প্রথমে থ্রো করলেন। আমি সেম ভেলোসিটি কনস্ট্যান্ট ধরছি, এখানেও ভি, এখানেও ভি, ভিগুলো সব একই, ঠিক আছে। এবার ফোর্থ স্টেপ, সেটা কি দেখা গেল, উনি বলটাকে থ্রো করলেন একটা গ্লাস সারফেসের উপর। গ্লাস সারফেস তোমরা জানো, সেটা ওর সারফেসটা খুবই স্মুথ হয়। যাই হোক, এই বলটা এখানে কোথাও না গিয়ে অনেকটা দূরে গিয়ে বলটা দাঁড়ালো। আচ্ছা, তোমরা বলতে পারবে এখান থেকে কোন জিনিসটা বোঝা গেল যে এই কটা যে এক্সপেরিমেন্ট হলো, দেখো সারফেসটা যত স্মুথ হচ্ছে সময়ের সঙ্গে, বা এক একটা এক্সপেরিমেন্টের সারফেস যতটা স্মুথ হচ্ছে, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বাড়ছে, তাই না? হ্যাঁ, এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে কোনো গতিশীল বা কোনো বস্তু, অবজেক্ট, তার যদি একটা ভেলোসিটি থাকে, তাকে যদি না আটকানো হয় সেরকম চলতেই থাকবে। এখানে আটকানোর ব্যাপারটা কে আসছে না, এই মেজের মধ্যে যে ফ্রিকশনটা, এই যে গ্রাসের সঙ্গে এই বলের সারফেসের যে ফ্রিকশনটা, কিছুটা সময় পরে এর ভেলোসিটিটাকে কমিয়ে দিচ্ছে, সেই জন্য বলটাকে আটকে দিচ্ছে। এটাই গ্যালিলিওর এক্সপেরিমেন্ট। সেখান দিয়ে কি বোঝা গেল না, কোনো অবজেক্ট, তাকে যদি না আটকানো হয় সে তার ফোর্সেই চলতে থাকবে। মেন কথা, ফোর্স is not responsible for constant velocity. For constant velocity. আচ্ছা, বেশ। এরপরে তোমরা জানো যে, আচ্ছা, এই যে জিনিসটা যে কোনো গতিশীল বস্তু বা কোনো অবজেক্টের ভেলোসিটি থাকলে সে ভেলোসিটিতে যে থাকতে চায়, এটাকে আমরা কি বলি? ইনারশিয়া বলি, তাই তো? ল অফ ইনারশিয়া। শিয়াল হয়ে গেছে, বেশ। এটা কিন্তু আমরা যেটা শুনে আসি যে ল অফ ইনারশিয়া নিউটনের দেওয়া, কিন্তু এটা কিন্তু নিউটনের না, এটা গ্যালিলিও অনেক আগেই দিয়ে দিয়েছিল। আর তারপরে গ্যালিলিওর এই এক্সপেরিমেন্টে ভিত্তি করে আমাদের ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্সটাকে এগিয়ে নিয়ে যায় তিনি হচ্ছেন নিউটন। মানে নিউটন বলতে গেলে ক্লাসিক্যাল ফিজিক্সের 80% 90% কাজ নিজেই করে দিয়েছেন, ঠিক আছে। সেই জন্য ওনাকে, মানে ওর নামে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। আচ্ছা, এবার এই নিউটনের ফার্স্ট ল কি থাকে না, এই রেস্টে থাকলে রেস্টেই থাকতে চায়, আর ভেলোসিটিতে থাকলে, গতি থাকলে সে গতিতেই থাকতে চায়। এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল হয় কি? সেকেন্ড ল হয়, ধরো কোনো গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় তো আছে, এবার এখানে যদি আমি ভেলোসিটিটা যদি ইনক্রিজ করতে চাই, এখানে ভেলোসিটি ইনক্রিজ করতে গেলে, মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি তো ইনক্রিজ করতে গেলে এখানে আমাকে অ্যাক্সিলারেশনটা বাড়াতে হবে, টাইমের রেসপেক্টে আরেকটু যাতে ডিস্টেন্সটা বাড়ে, সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি, ঠিক আছে। তো এখানে আমাকে এক্সট্রা একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। সেই ফোর্স ক্যালকুলেশন করার জন্য নিউটনের সেকেন্ড লটা আমরা অ্যাপ্লাই করি। সেটা কিভাবে? সেটা কিভাবে হয়, এফ, যদি আমি এই যে নেট ফোর্সটা এখানে অ্যাপ্লাই করছি, সেটা কি টাইমের রেসপেক্টে মোমেন্টামের যে চেঞ্জটা হয়, বা এই মোমেন্টামের যে চেঞ্জটা হয় উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে বলা হয় নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে। এই জায়গাটাই নিউটনের সেকেন্ড ল। এবার এটা তোমরা জানো মোমেন্টাম, সেখান দিয়ে
বেরিয়ে আসে এটা এফ নেট টোটাল কতটা ফোর্স এর উপর অ্যাক্ট করা হলো যার জন্য তার মোমেন্টামের চেঞ্জ হলো সেটা। আচ্ছা, এটাকে আমরা পি দিয়ে মোমেন্টাম বলে বোঝাতে পারি। ঠিক, বেশ। আর থার্ড লতে কি আছে না, প্রত্যেকটা কোনো অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় সে আবার সেরকম ফোর্স উল্টে অ্যাপ্লাই করে, এটা হচ্ছে মেন ব্যাপারটা। যেমন ধরো এই একটা M1 অবজেক্ট আছে আর এই একটা M2 অবজেক্ট আছে। এবার M1 যদি এর দিকে এগিয়ে যায় তাহলে যখন এরা দুজন এক জায়গায় হবে M1 M2, ঠিক আছে, এই M1 অবজেক্টটা M2 এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে F21। আমি এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এই 21 ব্যাপারটা কিভাবে বোঝানো হয়, ধরো এইভাবে বোঝানো হয়, যেহেতু M1 অবজেক্টটা M2 এর উপরে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই জন্যে আমরা এইভাবে বুঝে রাখো বা এটা বুঝতে সুবিধা হয় যে M2 এর উপরে M1 অবজেক্টটা ফোর্স অ্যাপ্লাই করছে, এইভাবে বুঝতে দেখবে সুবিধা হয়। এবার নিউটনের থার্ড ল অনুযায়ী যেটা বলছে যে সমান এবং অপোজিট একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটা কি তার মানে এই M2 অবজেক্টটা M1 এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা তার ডিরেকশনটা কি হবে, অপোজিট এইদিকে। আর ফোর্সটা কি হবে, M1 এর উপরে M2 এর ফোর্স, ঠিক আছে। এবং যেহেতু এর ডিরেকশনটা উল্টো অপোজিট দিকে সেজন্য নেগেটিভ সাইন। ফিজিক্সে আর ভেক্টরে, বিশেষ করে ভেক্টরে নেগেটিভ সাইন মনে রাখবে, এর মানে হচ্ছে ডাইরেকশন চেঞ্জ, অপোজিট ডাইরেকশন। তোমাদের এই জায়গায় একটা বলি, এটা পরে একটু পরেই ওটা কাজে লাগবে। ধরো এই একটা ভেক্টর আর এখান থেকে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা আমি R1 R2 R3 নাম দিলাম। তোমরা ভেক্টরের ট্রাপিজিয়াম বলছে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটা দেখেছো, বা রেক্ট্যাঙ্গুলার যে লটা, এগুলো সব ভেক্টর। সেখানে কি দেখেছো যে R3, আচ্ছা আমি প্রথমে যদি এইভাবে এটাকে বলি, প্রথমে দেখো এই R3 ভেক্টরটা যাচ্ছে এদিকে, সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, ভেক্টরে ট্রায়াঙ্গুলার ফর্মুলাটা যেটা কি আছে না, এই R3 ফাইন্ড আউট করতে গেলে R1 প্লাস R2, ঠিক আছে, এইভাবে। এবার তুমি যদি পার্টিকুলার R2টাকে যদি ফাইন্ড আউট করতে চাও, R2টা তাহলে কি হবে, R3 মাইনাস R1, ঠিক আছে তো? হ্যাঁ, এইবার এই জায়গায় মাইনাস R1 যেটা আমরা লিখলাম এর মানেটা কি দাঁড়ায় বলতো, এই যে নেগেটিভ R1 এর মানেটা দাঁড়ায় এটাই যে এই ভেক্টরটার অপোজিট, এই ভেক্টরটার অপোজিট, এই হিসাবে ক্যালকুলেশনটা করা হয়। যেহেতু লেন্থ হিসাবে তুমি যদি দেখো, আমি যদি শুধুমাত্র এখানে পার্টিকুলার ম্যাগনিটিউডটাই যদি বলি,
এর ম্যাগনিটিউডের থেকে এই R2 এর ম্যাগনিটিউডের থেকে R3 ম্যাগনিটিউডটা বেশি না, সেই জন্য অপোজিটটাকে ম্যাগনিটিউডটাকে সাবস্ট্রাক্ট করা হয়। তাছাড়া এখানে তো ইউনিট ভেক্টর গুলো তো কাজ করবে, সেটা আলাদা কথা। আচ্ছা, এটা এখন ছেড়ে দিচ্ছি, জিনিসটা বেশি জটিল হয়ে গেল। আচ্ছা, এটা নিউটনের থার্ড ল গেল। এটা কি বলছে না, F12 equals to negative of F21। এই যে ফার্স্ট F21 নেগেটিভ অফ 12 থার্ড ল। এবার আমরা ফ্রেম অফ রেফারেন্স এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, দেখি ওই জিনিসটা কি হতে পারে। সেই হিসাবে দেখো, ফ্রেম অফ রেফারেন্স বলতে গেলে যেটাকে বাংলায় আমরা বলি নির্দেশতন্ত্র। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বাসে, ট্রেনে বা সব জায়গায় যে কোনো যানবাহনে সবাই চড়েছো মোটামুটি। তো সেই হিসাবে একটা কথা বলতে গেলে, তোমরা যখন ধরো, আচ্ছা তোমরা ওই বারুইপুরে ওই দিকটায় ট্রেনে কেউ গেছো, বা দমদমের দিকটায় শিয়ালদা থেকে, হ্যালো, আচ্ছা যাই হোক, ধরে নিচ্ছি শিয়ালদা থেকে কেউ দমদমের দিকটায় যাচ্ছে ট্রেনে। তো প্রথমে কেউ যখন যাচ্ছে, কি দেখা গেল যে স্টেশনে এক সেকেন্ড আচ্ছা, এটা ছেড়ে দাও। ধরো তুমি ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনের প্ল্যাটফর্মে স্টেশনে দাঁড়িয়ে আছো। এবার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, তো তুমি কি দেখবে? আচ্ছা, ট্রেনের মধ্যে একজন রয়েছে আর ট্রেনের বাইরে একজন রয়েছে। আমি এই জায়গাটায় বলছি, এটা যদি একটা প্ল্যাটফর্ম হয় আর এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, আর এখান দিয়ে ট্রেনটা চলে গেল, বড় একটা ট্রেন ধরো বেরিয়ে গেল। ট্রেনের মধ্যেও একজন রয়েছে, বসে দাঁড়িয়ে আছে। এবার তুমি এই ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে, এই লোকটাকে যখন দেখছো, তখন কি মনে হবে? তুমি লোকটাকে কি দেখবে? যে লোকটা গতিশীল না স্থির রেস্টে আছে, না তার মোশনে আছে? লোকটা গতিশীল। আচ্ছা, আমি পার্সন 1 ধরছি, এটা পার্সন 1, এটা পার্সন 2। পার্সন 1 দেখবে যে পার্সন 2 মোশনে আছে, আর পার্সন 2 ট্রেনে দাঁড়িয়ে থেকে পার্সন 1 কে কি দেখবে? এ মোশনে আছে, ঠিক আছে, এবং কি না এর সঙ্গে প্ল্যাটফর্মটাও মোশনে আছে, সবাই মোশনে আছে, মানে ট্রেনের মধ্যে থেকে ও দেখবে সবকিছুই মোশনে আছে।
তাহলে এখানে জিনিসটা এটাই দেখা যায় যে আচ্ছা এখানে কিন্তু দুজনেই ভুল নয়, আবার দুজনেই ঠিক। পার্সন ওয়ানও দেখছে যে পার্সন টু মোশনে আছে, আবার পার্সন টুও দেখছে পার্সন ওয়ান মোশনে আছে। তো এখানে জিনিসটা যেটা ঘটে যে যে কোনো একজনের সাপেক্ষে আরেকজন মোশনে আছে, এই হিসাবে কিন্তু দুজনই ঠিক। দেখো পার্সন ওয়ানের সাপেক্ষে পার্সন ওয়ান যখন স্টেশনে আছে, এই ট্রেনটা যখন বেরিয়ে যাচ্ছে, যদি ট্রেনটা আমি এইরকম জায়গায় চলে এসছে ধরে নিই, পার্সনটা এরকম জায়গায় চলে আসবে, তখন তার একটা ডিস্টেন্স কভার করলো, মানে সে চলে গেল, তার স্টেটের পজিশনটা চেঞ্জ করলো। সেই দিক থেকে কিন্তু এটাও ঠিক যে পার্সন ওয়ান দেখছে পার্সন টু মোশনে আছে। এবার পার্সন টু এর রেসপেক্টে বা পার্সন টু কি দেখছে সেই হিসাবে দেখতে গেলে, যে পার্সন টু দেখছে যে প্রথমে পার্সন ওয়ান এখানে ছিল, এবার ওর কাছে কিন্তু স্টেশন গুলো সবগুলো সরে যাচ্ছে, সে দেখবে যে লোকটা এখানে ছিল সেই খানিকটা পিছনে সরে গেল, সে কিন্তু নিজেকে এই জায়গায় দেখছে, সে দেখছে স্টেশন সমেত পুরো জায়গাটা পিছনে সরে গেছে, ছেড়ে এসছে। মানে তোমরা যেটা হয় দেখেছো ট্রেনে চলার সময় বা বাসে চলার সময় দূরে সবকিছু সরে যায়, এগিয়ে যায়, ওই ব্যাপারটাই আর কি। তো এটাই হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, বা বলতে গেলে যে কোনো একটা আমার ফ্রেম অফ রেফারেন্স দরকার পড়ে একটা মোশনকে ঠিকঠাক করে বুঝতে গেলে। তো এরপরে যেটা শুরু করব সেটা যে হবে তো। আচ্ছা, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স শুরু করি। ফ্রেম অফ রেফারেন্স, আচ্ছা তাহলে ফ্রেম অফ রেফারেন্স পড়ার আগে একটু আগে আমরা কি দেখলাম যে কোনো মোশনকে ডেসক্রাইব করতে গেলে আমাদের দুটো সিস্টেমের দরকার পড়ে, মেন দুটো সিস্টেম। এক নম্বর হচ্ছে লেন্থ সিস্টেম, নাম্বার টু হচ্ছে টাইম সিস্টেম। আচ্ছা, লেন্থ সিস্টেমটা কিভাবে দরকার পড়ে না, একটা ফ্রেম অফ রেফারেন্সে বা একটা পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটার কতটা মোশন হলো সেইটা বোঝার জন্যে আমাদের লেন্থ সিস্টেমটা প্রয়োজন পড়ে। আর কি না, তার যখন ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন আমরা ক্যালকুলেশন করতে যাব বা দেখতে যাব, সেই সেই সময় দরকার পড়ে টাইম সিস্টেমটা। টাইম সিস্টেমটা সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, না হলে অ্যাকচুয়ালি আমরা মেজারমেন্টই করতে পারবো না কিছু। তাহলে এই দুটো হচ্ছে মেন আমাদের ফ্রেম অফ রেফারেন্সের জন্য। ঠিক আছে, এবার ফ্রেম অফ রেফারেন্সকে আমরা দু রকম ভাবে দেখতে পারি। প্রথমে আমি বলি, আচ্ছা ওটা তো দেখলাম যে নিউটনের ল ওখানে অ্যাক্ট করছে, আবার এমনটা হয়, ধরে নিচ্ছি তুমি ট্রেনের মধ্যে আছো,
তুমি ট্রেনের মধ্যে এই চেয়ারটাতে বসে আছো, এবার ট্রেনটা স্থির ছিল, তার ভেলোসিটি ইনিশিয়ালি ছিল 0। তার মানে এর উপর ট্রেনটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল না। আচ্ছা, আমি প্রথমে এইটাই বলি যে একটা ভেলোসিটি ছিল, ট্রেনটার একটা ভেলোসিটি আছে, তারপরে সেটা তাহলে আরো বেটার হবে। আচ্ছা, এর একটা ভি ছিল আর অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি ট্রেনের এখানে একটা এরকম বল ঝোলানো আছে, একটা বল। ট্রেনটা যেতে যেতে হঠাৎ করে যদি থেমে যায়, এই ভেলোসিটিতে যাচ্ছিল, যদি এখানে এসে ট্রেনটা যদি হঠাৎ করে থেমে যায়, এরকম জায়গায় ধরো ট্রেনটা থেমে গেল, তোমরা কি দেখবে বলো তো? বলো, একটু রেসপন্স করো যে তোমরা এখানে কি কি দেখবে, তোমাদের আইডিয়া কি আছে বলো। যে এই লোকটাও আছে আর এই একটা বল মতো ঝোলানো আছে, তোমরা এখানে কি দেখবে? ট্রেনটার এখানে ভেলোসিটিটা 0, না অ্যাক্সিলারেশনও 0, এখানে তোমরা কি দেখবে? লোকটা একটু সামনের দিকে এগিয়ে যাবে, মানে আর হুম। বলটা দুলতে থাকবে। বলটা দুলবে তো, লোকটা সামনের দিকে ঝুঁকে যাবে, ঠিক বলেছো। এবার বলটা কোন দিকে ঝুঁকবে? বলটা একটু সামনের দিকে এগিয়ে তারপর পেছিয়ে আসবে। মেইনলি সামনের দিকে এগিয়ে যাবে, কারণ পিছনে আসবে তার তো কারণও আছে। এইরকম মোটামুটি লোকটা সামনের দিকে ফরওয়ার্ডে বেন্ডিং হয়ে যাবে, তাই তো। এই জায়গাটাই দেখো, এটা এখানে চলে আসবে, এখান থেকে এই দিকে। এই জায়গাটা দেখো তো, মেন জিনিসটা বা মেন ঘটনাটা কি হলো। দেখো, একই টাইমে ট্রেনটা কিন্তু এক টাইম আমি T2 ধরছি, এটা ছিল T1। T2 টাইমে কি হচ্ছে জিনিসটা, T2 টাইমে কি হচ্ছে ব্যাপারটা, যে ভেলোসিটি অফ ট্রেন কি হয়ে যাচ্ছে 0, তাই না। কিন্তু velocity of person or object এখানে কিন্তু নন জিরো। এরা কিন্তু ওই টাইমে কিছুক্ষণ পরে লোকটা আবার পিছনে সরে আসবে, কিন্তু এই বলটা এরকম ভাবে দুলতেই থাকবে, এরকম এরকম, সেটা পরে বোঝা যাবে, সেটা ঘটতেই থাকবে। কিন্তু এই T2 ইনস্ট্যান্ট টাইমে আমরা দেখছি যে একটা এক্সট্রা ফোর্স এই পার্সন আর এই অবজেক্টের উপরে কাজ করছে। তাহলে এখানে দেখো যে এই ফ্রেম অফ রেফারেন্সটায় কিন্তু নিউটনের সেকেন্ড লটা কাজ হচ্ছে না, সেকেন্ড যে লটা কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি যখন ট্রেনটার মধ্যে পুরো সিস্টেমটা চলছিল, তো ট্রেনটা যখন যাচ্ছে, এই ট্রেনের সঙ্গে সমস্ত সিস্টেমটাই যাচ্ছে, যে লোকটাও যাচ্ছে, বলটাও যাচ্ছে, সবকিছু একই একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে লোকটা এগোচ্ছে বা কি বলটাও এগোচ্ছে। কিন্তু যখন ট্রেনটার উপরে ভেলোসিটি ফোর্সটাই 0 হয়ে গেল,
ফর ট্রেন এখানে যখন অ্যাপ্লাইড ফোর্সটা এটা যখনই 0 হয়ে গেল, ট্রেনের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সব 0 হয়ে গেছে। কিন্তু এই ফোর্সটা তো সমস্ত সিস্টেমের জন্যই কাজে, কারণ ট্রেনটা যাচ্ছে মানে এ তো একটা সিস্টেম, টোটাল একটা সিস্টেমটাই এগোচ্ছে। ট্রেনের সঙ্গে যাবতীয় যা আছে ওর ভিতরে সবকিছু নিয়েই ও এগোচ্ছে। সেই হিসাবে এই পার্সনের উপরে তো কোনো ফোর্স অ্যাক্ট করছে না। এই পার্সনের উপরে ফোর্সটাও তো 0, তাই না? হ্যাঁ। তো সেই হিসাবে এই ভেলোসিটিটা কি করে আসতে পারে, এই যে সামনে ঝুঁকে যাওয়ার যে ভেলোসিটিটা, এটা কি করে আসতে পারে? এই জায়গায় দেখো, এই সিস্টেমটায় কিন্তু আমাদের নিউটনের সেকেন্ড ল কাজ করবে না। সেই জন্য আমাদের একটা নতুন বা অন্য একটা ফ্রেম অফ রেফারেন্স আনতে হয়। সেটা কি হয়, তার নাম কি দিই আমরা, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এই একটা নতুন জিনিসটা, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি পড়াবো এই জায়গাটায়। তো এখানে যে ফোর্সটা কাজ করছে না আমরা বলছি, কিন্তু ধরে নেব একটা ফোর্স কাজ করছে, ধরে নেব একটা ফোর্স সেখানে অ্যাপ্লাই করছে, কারণ এখানে আমরা জোর করে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করাবো। জোর করে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করানোর জন্য ধরে নেব একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপর অপোজিটে, সেটার নাম আমরা দেব সিউডো ফোর্স বা ফিকটিস। একবারে মুছে যায় কোনটা? হ্যাঁ, এটা ভালো, বেশ। এই ফোর্সটার নাম হচ্ছে সিউডো ফোর্স। এর আরেকটা নাম আছে ফিকটিসিয়াস ফোর্স। আচ্ছা, প্রথমে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স একটু শুরু করি। দেখো, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের বলতে গেলে যে প্রথম জিনিসটা বোঝায় যে আইদার দুটো ফ্রেম অফ রেফারেন্স, আমরা এখানে ধরে নেব দুটো ফ্রেম অফ রেফারেন্স। এই একটা ফ্রেম অফ রেফারেন্স আর এই একটা ফ্রেম অফ রেফারেন্স। এটার নাম দিচ্ছি এক্স ওয়াই জেড, এর নাম দিচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এখানে কি হবে, এগুলো হচ্ছে অরিজিন ও, এর অরিজিন ও প্রাইম। বেশ, দেখো এক্ষেত্রে যেটা দেখা হবে,
যে আইদার দুটো এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা হয় কি এদের কোনো ভেলোসিটি নেই, মানে এরা এক জায়গাতেই আছে, দুটো যে দুটো ফ্রেম অফ রেফারেন্স এদের কোনো পজিশনে চেঞ্জ হচ্ছে না, এরা এক জায়গাতেই রয়েছে, জিরো। ঠিক আছে, এবার আরেকটা কেস হতে পারে, সেটা কি না দুজনের ভেলোসিটি আছে কিন্তু দুজনের ভেলোসিটি কনস্ট্যান্ট, দুজনের অ্যাক্সেলারেশন থাকলেও সেটা কনস্ট্যান্ট, মানে দুজন সমানভাবে এগোচ্ছে। আমি যদি এটাকে সরিয়ে নিয়ে যেতে চাই, দেখো প্রথমে এরা এখানে ছিল, আমি ধরে নিচ্ছি, প্রথমে এরা এক t1 টাইমে এখানে ছিল, t1 টাইমে এখানে ছিল, এবার t2 টাইমে এখানে চলে এসছে, এদের ফার্স্ট v1 কি ছিল 0, এবার v2 টাইমে এখানে এটা একটা আমি ধরে নিচ্ছি স্মল ভি, ঠিক আছে, এবার এরও ফার্স্টে ছিল কি v1 প্রাইম ছিল 0, এর v2 প্রাইম না ভি, এই যে দুজনের ভি এইটা কিন্তু সেম হবে ফর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তার মানে জিনিসটা এটাই, ছোট হবে না এর থেকে, যাই হোক, তো এখানে জিনিসটা এটা দেখা গেল যে দুটো ফ্রেম অফ রেফারেন্স বা দুটো হ্যাঁ দুটো ফ্রেম অফ রেফারেন্সকে যদি আমি পজিশন চেঞ্জ করাই তখন তাদের মধ্যে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন যদি সেম থাকে তখন সেটাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল? হ্যাঁ। কোনো কিছু না বুঝতে পারলে বলো, বলো। ব্যাপারটা কি পরিষ্কার হলো এখানে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা একটু বলে দিই, এবার এটা নিয়ে একটু আলোচনা করি। অফ রেফারেন্স, এক সেকেন্ড, আচ্ছা এটাতে করাচ্ছি।
নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো এখানে আমি একটা ফার্স্টে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে নিচ্ছি, ইনিশিয়াল। একটা নিয়ে নিলাম। আচ্ছা এই ফ্রেমটা হচ্ছে এস, আর এটাকে নাম দিচ্ছি এস প্রাইম ফ্রেম, এক্স ওয়াই জেড ওয়াই প্রাইম এক্স প্রাইম জেড প্রাইম। ঠিক আছে, এবার এখানে আমি একটা অবজেক্ট রাখছি, এখানে একটা পার্টিকেল আমি ধরে নিচ্ছি পি, পি আছে। এটা যখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে একটা হয় একটা ফ্রেম অফ রেফারেন্স রেস্টে আছে এবং অপোজিট, এবং আরেকটা সে মোশনে আছে। এখানে কন্ডিশন গুলো কি কি আছে? ফার্স্ট এস reference frame of reference is at rest, ঠিক আছে, এবং নাম্বার 2 কি is prime frame of reference is in motion। এইটা কিন্তু ফার্স্ট। আচ্ছা এটা যখন থাকলো, এবার আমি যদি, আচ্ছা এ মোশনে আছে, এস প্রাইম এই ফ্রেম অফ রেফারেন্সটা, তাহলে এর ভেলোসিটিটা আমি ধরে নিচ্ছি বা অ্যাক্সিলারেশনটা ধরে নিচ্ছি এ নট, এ নট অ্যাক্সিলারেশনে এ এগোচ্ছে। এই ফ্রেম অফ রেফারেন্সের উপরেই কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা ফ্রেম অফ রেফারেন্স বুঝতে গেলে এখানে একটু সমস্যা হতে পারে। ধরে নি, তোমরা জিনিসটা এইভাবে বোঝো, ধরে নাও লাগে, ঠিক আছে, ধরে নিচ্ছি এই ফ্রেম অফ রেফারেন্সে সেন্টারে একটা কার্টেসিয়ান জিওমেট্রির সেন্টারে একজন বসে আছে, এইভাবে বসে আছে, আর এই ফ্রেম অফ রেফারেন্স হিসেবে একজনকে ধরে নিচ্ছি যে ছুটছে। তাহলে দেখো জিনিসটা পরিষ্কার হলো যে একটা ফ্রেম অফ রেফারেন্স রেস্টে আছে, আরেকটা ফ্রেম অফ রেফারেন্স মোশনে আছে, তাই না? এদের দুজনের রেসপেক্টে এ কি দেখছে, এ যা দেখছে, এ যদি দেখে এ দেখবে এ রেস্টে আছে, এ মোশনে আছে। কিন্তু আমি যদি এটাকে এবার অন্যভাবে দেখি, যে আচ্ছা প্রথমে আমি বলে নিই, এখানে একটা স্টেটমেন্ট লিখে দিই যে নো ফোর্স অ্যাক্টিং অ্যাট পি, পি এর ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা উইথ রেসপেক্ট টু,
দরকার ছিল না এটা। যাই হোক, দেখো এই জায়গাটা যে এই সেন্টারে যে আছে, আচ্ছা এই পি পার্টিকেলটা বা অবজেক্টের উপরে যদি আমি দেখতে যাই এস ফ্রেমের থ্রু দিয়ে, তাহলে কি দেখবো দেখো তো, যে এস ফ্রেম এই পি এর উপরে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাই না? যেহেতু এই ফ্রেমটা এগিয়ে যাচ্ছে, এই দিকে এগিয়ে যাচ্ছে এই ফ্রেমটা, তাই তো? আচ্ছা পি পয়েন্টটা কোথায় আছে, মানে দুটো ফ্রেমেরই বাইরে থেকে? দেখো পি ফ্রেমের বাইরে বলে তেমন কিছু নয়, এটা একটা র্যান্ডম জায়গা। ধরে নাও এই একটা মাঠ রয়েছে, ঠিক আছে, এখানে একজন বসে আছে আর এখানে একজন ছুটে এগিয়ে যাচ্ছে, সে ছুটে এগিয়ে যাচ্ছে, একটা ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে। আর এই রকম জায়গায় বা যে কোনো এই রকম একটা জায়গায় একটা কোনো বল রয়েছে, কোনো একটা বল রয়েছে, ঠিক আছে। এবার এই যে দুটো পার্সন, এই পার্সন গুলোকে আমি একটা ফ্রেম অফ রেফারেন্স হিসেবে বোঝানোর চেষ্টা করছি। বোঝা গেল? ফ্রেম অফ রেফারেন্স বলতে কি বোঝায় না, কোনো মোশনটাকে অবজার্ভ করার জন্য একটা ইনিশিয়ালি পয়েন্ট হিসেবে আমাকে ধরা হয়, বা ইনিশিয়াল একটা ফ্রেম হিসেবে ধরা হয়, তার রেসপেক্টে অন্য অবজেক্টের মোশনের কম্পেয়ার করা হয়, এটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেল কি? হ্যাঁ বুঝেছি। মানে এমন নয়, দেখো এই পিটার যদি আমি কোঅর্ডিনেটস যদি দেখতে যাই অ্যাজ এ পয়েন্ট, তো এরকম একটা পয়েন্ট আমি পাবো, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট আমি পাবো। এর যদি এই ফ্রেমের রেসপেক্টে যদি কোঅর্ডিনেটস দেখতে যাই, তারও কিন্তু একটা পাবো, তাই কিনা বলো, হ্যাঁ কিনা বলো, এটা হ্যাঁ পাবো তো? ফ্রেমটা আমি এখানে আবার বসাই। দেখো তাহলে এখানে কি, প্রথমে স্টেটমেন্টটা আমরা এটা বলতেই পারি, নো ফোর্স অ্যাক্টিং at P with respect to S। এই S ফ্রেমের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি এই P অবজেক্টটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাই তো? হ্যাঁ এবার আমি যদি S ফ্রেমের রেসপেক্টে যদি দেখতে যাই, এস ফ্রেম কি দেখছে, এ তো টাইমের রেসপেক্টে এগিয়ে যাচ্ছে, একটা সার্টেন টাইমের পরে হ্যাঁ একটা টাইমের পরে এই ফ্রেমটা যে এখানে থাকবে তার কোনো মানে নেই, সেই রকম জায়গায় চলে এলো, তাই না? এ তো একটা তার একটা অ্যাক্সেলারেশন রয়েছে, সেই রকম জায়গায় আসতে পারে বা এরকম জায়গায় চলে এলো, সে এই দিকে এগিয়েই যাচ্ছে ফ্রেমটা, সে কিন্তু দেখবে যে এই ফ্রেমটা রেস্টে নেই, সরি এই অবজেক্টটা কিন্তু রেস্টে নেই, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি অবজেক্টটা এখানে আছে, ফ্রেমটা একটা টাইমের পরে এখানে চলে এলো, এটা এস ফ্রেম একটা টাইমের পরে t3 টাইমে চলে এলো। আচ্ছা যখন এই ফ্রেমটা যখন এগিয়ে যাচ্ছে, তখন সে কি দেখতে পাচ্ছে, যে এই পি অবজেক্টের উপরে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে,
যেহেতু দেখো এই জিনিসটা একটু ভালো করে বোঝো, যে যেহেতু এই ফ্রেমটা এ নট অ্যাক্সেলারেশনে এগিয়ে যাচ্ছে, তার অপোজিটে কি দেখ, আচ্ছা এটা এইভাবে দেখো, যখন তোমরা দুজনেই ছুটে যাচ্ছ, ধরে নাও এখানে একজন আছে, এখানে একজন আছে, দুজন এগিয়ে যাচ্ছে, ছুটছে, অপোজিটে ছুটছে, ঠিক আছে? তো তুমি বা এক নম্বর পার্সন 2 নম্বর পার্সনের ভেলোসিটিটা কি দেখবে বলো তো? এ দেখবে এর ভেলোসিটিটা, যেহেতু নিজে এই দিকে এগিয়ে যাচ্ছে, এ দেখবে এই নাম্বার 2 এর ভেলোসিটি অপোজিটে আসছে। জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা এইভাবে দেখো, তোমরা দুজন অপোজিটে ছুটছো, মানে রাস্তার ওপার থেকে একজন এপাশে আসছো, এপাশ থেকে ওপাশে যাচ্ছ, ঠিক আছে? এবার তুমি অপরজনের ভেলোসিটিটা কিভাবে দেখবে? তুমি অন্যজনের ভেলোসিটিটা দেখবে তোমার উল্টো ডাইরেকশন, তাই তো? ঠিক জিনিসটা এখানেও তাই ঘটে, যে এই ফ্রেম অফ রেফারেন্সটা এগিয়ে যাচ্ছে এই দিকে উইথ অ্যাক্সেলারেশন এ নট, কিন্তু এ দেখবে যে পি পার্টিকেলটার অ্যাক্সেলারেশন সেম কিন্তু অপোজিট ডাইরেকশন। বোঝা গেল জিনিসটা? তাহলে এর অ্যাক্সেলারেশনটা দেখবে এ নট অপোজিট ডাইরেকশন। আচ্ছা এবার দেখো তো ফোর্স কে কি, এবার যদি আমরা ফোর্সের কথা বলি, যে এই অবজেক্টের উপরে, তো যে এই পি এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি দেখা হয়, আমরা জানি পি এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তবু যদি ফ্রেম অফ রেফারেন্সের হিসেবে দেখা হয়, তখন কি দেখা হবে বলতো? যে এস ফ্রেমে যে আছে সে কি দেখবে? সে দেখবে যে এই ফ্রেমটাই তো সরে যাচ্ছে, এখানে একটা সিস্টেম আছে, কোথায় জানো, এটা, যে এই ফ্রেমটাই এগিয়ে যাচ্ছে, তাই না? এই ফ্রেমটাই কিছুক্ষণ পর এগিয়ে যাচ্ছে, এই অবজেক্টটা কিন্তু কোথাও সরছে না, তার মানে সে দেখবে কি এই পার্টিকেলটা উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে এই পার্টিকেল উপরে যে ফোর্স, সে ফোর্সটা কি দেখবে? এফ নট আমি বলছি, যেহেতু এর উপরে যে পড়ছে, সে দেখবে 0, সরি, ঠিক আছে? এবার যদি এস ফ্রেমের কথা বলি, এস প্রাইম ফ্রেম, সরি, এই ফ্রেমটা কি দেখবে? এই ফ্রেমটা এ তো কিছুক্ষণ পরে এই দিকে চলে এসছে, একটা টাইমের পরে তো এই জায়গায় চলে এসছে, সে দেখবে এই পার্টিকেলটা তার রেসপেক্টে আগে এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে চলে গেছে, মানে তার অপোজিটে একটা মানে এই পার্টিকেলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, দিয়ে পার্টিকেলটা এইরকম জায়গায় চলে এসছে, পার্টিকেলটা আর তার সেই জায়গায় নেই। তাহলে সেই হিসাবে দেখতে গেলে পার্টিকেলটার উপরে এই এস ফ্রেমের রেসপেক্টে এই পার্টিকেলের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হলো,
এফ নট সেটা কি হবে মাস ইনটু এর অ্যাক্সিলারেশনটা। এখানে তো এই ফ্রেমের অ্যাক্সিলারেশনটা আমরা এটা দেখতে পেলাম, তাই না? তাই তো, সেই হিসাবে আমি অ্যাক্সিলারেশনটা এখানে অ্যাড করতে পারি, তাহলে এটা দাঁড়ায় মাইনাস এম এ নট। এই বোঝা গেল? হ্যাঁ। এক মিনিট একটু। ঠিক আছে, এবার আমরা একটা নতুন কেস দেখি। কেস 2। সেখানে কি দেখব না, এই ফ্রেমটা যা ছিল সবই ঠিক আছে। আগে দেখছিলাম যে এই পার্টিকেলের উপর কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই করিনি। এবার দেখব যদি পার্টিকেলটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন কি কি ঘটতে পারে। যদি একটা now a force Fi is acting on a particle P with respect to S। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রথমে এই এই এস যে ফ্রেম অফ রেফারেন্সটা ছিল এর রেসপেক্টে প্রথমে এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল না, এটা ছিল 0। তো এবার আমরা এটা দেখব যে এই ফ্রেম অফ রেফারেন্সে এই এস ফ্রেম অফ রেফারেন্সে এই পি পার্টিকেলের উপরে একটা ফোর্স অ্যাক্ট করানো হচ্ছে, এর উপরে একটা ফোর্স দেওয়া হচ্ছে জোর করে। ঠিক আছে, এইবার কি কি হতে পারে সেই জিনিসটা এবার দেখব। তাহলে প্রথমে যদি ওটা এস ফ্রেমের রেসপেক্টে যদি এফআই ফোর্স দেওয়া হয় কি কি ঘটবে দেখো। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটু এটাকে আরেকটু বাড়িয়ে নিই, বড় করে নিই, এটাকে একটু ভেক্টর দিয়ে বুঝি এবার। দেখো এই পার্টিকেলটার পজিশন ভেক্টর গুলো দেখো, এই ফ্রেমের রেসপেক্টে এই ফ্রেমে আমি ধরে নিচ্ছি আর এন, আর এই এস ফ্রেমের রেসপেক্টে এটা আমি ধরে নিচ্ছি আর আই। আর এই যে দুটো ফ্রেম অফ রেফারেন্স এদের মধ্যে যে ভেক্টরটা সেটা আমি একটা ধরে নিচ্ছি এইচ বা একটা এক্স ধরে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি।
ঠিক আছে। এইবার দেখো আমি কিন্তু এই তিনটে ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আমি এই পি পয়েন্টের বা পি পার্টিকেলটার আমি একটা এদের ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো প্রথমে আচ্ছা আমি এটাও ধরে নিতে পারি যেহেতু এই ফ্রেমটা এই এস প্রাইম যে ফ্রেমটা এটা যেহেতু এগিয়ে যাচ্ছে তাকে যদি পিছিয়ে নিয়ে যাওয়া যায় একটা টাইম পরে এই ফ্রেমটা আস্তে 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 এই জায়গায় চলে আসবে না? হ্যাঁ তাই না? যদি আমি পিছিয়ে নিয়ে আসি ওকে ধরে তাহলে ও ওই জায়গায় চলে যেতে পারে। তাহলে আমি সেই হিসাবে বলতে পারি সেখান থেকে আমি টাইমটাকে 0 ধরছি। ঠিক আছে, সেই টাইমটা 0 ধরছি। লেট at time t equals to 0 সেখানে কি দেখছি s and s prime এরা হচ্ছে কোইনসাইডার, মানে এই s আর s প্রাইম এরা এক জায়গায় পড়েছে, মানে এখান দিয়ে এরা শুরু হয়েছে, একজন এগিয়ে গেছে আর একজন যেতে পারেনি, এস এখানেই পড়ে আছে আর এস প্রাইম এগিয়ে গেছে। জিনিসটা পরিষ্কার হলো? এটা নিয়েই এগোবো এরপরে এবার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলো এটা করে দিই। ঠিক আছে দেখো আচ্ছা দেখো তো ভেক্টর এডিশনটা যদি আমরা করি এখানে এখানে যদি ভেক্টর এডিশনটা করতে যাই, দেখো তো এই আর আই এটা ইকুয়ালস টু কি, এই আর ভেক্টর প্লাস আর এন ভেক্টর, সরি এটা ক্যাপিটাল হবে স্মল হবে, তাই না? এর ডাইরেকশনটা এইভাবে এইদিকে এগোচ্ছে, এটা এগোচ্ছে এইভাবে, এই দুটো এইভাবে এগোচ্ছে আর এটা এইভাবে এগোচ্ছে। সেখানে ট্রায়াঙ্গেল রুলটা এরকম হবে না? হ্যাঁ দেখো এরপরে দেখো, আচ্ছা আমরা এই আর ভেক্টরটা কি হতে পারে সেটা একটু ক্যালকুলেশন করে নিই একটু। দেখো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে at time t s, এই s মানে কি, কতটা এগোলো, তাই না? মানে কতটা এগিয়ে গেল। s এর ফর্মুলাটা কি হয়, ut প্লাস হাফ at স্কোয়ার, তাই না? এটা মনে পড়ছে s এর ফর্মুলাটা? হুম, হ্যালো, এই s মানে তো টোটাল ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা। যখন একটা কোনো কিছু এগিয়ে যাচ্ছে এরকম ভাবে, সেখানে শুরুতে এরকম জায়গায় ছিল বা যে কোনো এক জায়গায় ছিল, একটা টাইম পরে সে এই জায়গায় চলে এলো, এই যে টোটাল ডিসপ্লেসমেন্টটা কতটা হলো এটা এস হিসেবে বলা হয়। এটাকে বলা হয় কিভাবে, ইউ প্লাস টি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর টি টাইম, আর হাফ এ হচ্ছে তোমাদের কি বলে ওটা অ্যাক্সেলারেশন, তার টাইমের সঙ্গে এই একটা রিলেশন রয়েছে। বোঝা গেছে এই জিনিসটা, মনে পড়েছে কি? হ্যাঁ
আচ্ছা বেশ, তো সেখান থেকে আমি এখানে আরটা পেয়ে যাব, যেহেতু এটাকে আর ধরেছি। আচ্ছা, এই ফ্রেম অফ রেফারেন্সে ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না, যেহেতু 0 থেকে শুরু হয়েছে, এই জন্য এই পার্টটা 0 হয়ে যাবে, তাই তো? এবার এর অ্যাক্সিলারেশন কি নিয়ে এগিয়েছে? এ নট নিয়ে এগিয়েছে, তাই তো? তাহলে এর হলো কি হাফ এ নট টি স্কোয়ার। এই আরটার ভ্যালু বের হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। দেখো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এবার আর এর ভ্যালুটা আমরা বসাবো, যে আর আই এইটা সমান কি হলো, হাফ এ নট টি স্কোয়ার প্লাস আর অফ এন হলো। তাই না? এবার আমি দেখতে চাইছি এইটা, যে আর এনটা কিভাবে এগোচ্ছে, যে এই সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সে আমি পি এর পজিশনটা দেখতে চাইছি। তাহলে সেটা বের করতে গেলে সিম্পলি আর এনটা বের করে নিই। আর এন ইকুয়ালস টু আর আই মাইনাস, ওটা হবে আর আই মাইনাস হাফ এ নট টি স্কোয়ার। আচ্ছা, এই আর ভেক্টরটা, এটা তো একটা ডিসপ্লেসমেন্টের মতো না, এটা তো একটা ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি, তাই তো? তো একে যদি টাইমের রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করি, বা সময়ের সঙ্গে কতটা চেঞ্জ হচ্ছে সেটা যদি বের করতে যাই, তখন আমি ভেলোসিটি পেয়ে যাব। এটা আবার এখানে বলে দিই, যে টাইমের রেসপেক্টে বা সময়ের সঙ্গে এই আর এন এর কতটা চেঞ্জ হচ্ছে পজিশনের, সেইটা বের করা মানেই তো এর ভেলোসিটিটা পেয়ে যাওয়া। জিনিসটা কি পরিষ্কার হলো না? শুনতে পাচ্ছ? না, ডিসপ্লেসমেন্টটা কোনটা? আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা এই যে দেখো, এই আর এনটাকে আমি বোঝাচ্ছি। দেখো, আমরা এখানে বের করতে চাইছি কি না, এই এস প্রাইমের উপরে, সরি, হ্যাঁ, এই পি অবজেক্ট, এই পি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। তো সেই হিসাবে সেইটা ক্যালকুলেশন করার আগে আমরা এই তিনটে যে কোঅর্ডিনেটস ধরেছি, দেখো এই একটা কোঅর্ডিনেট হিসাবে ধরছি, এই একটা পয়েন্ট হিসাবে ধরছি, এই একটা পয়েন্ট ধরছি, আর এই একটা পয়েন্ট। এই তিনটে পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সের যে ব্যাপারটা, সেটা আমরা প্রথমে এই জায়গায় ক্যালকুলেশন করতে চাইছিলাম, তাই না? এবার সেইটা ক্যালকুলেশন করার জন্য ইন্ডিভিজুয়ালি সবার আমি কিন্তু ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারি। যে একটা দেখো, শুরুতে এই জিনিসটা কোথায় ছিল, একটু কিছু আগে এ তো এখানেই ছিল, এ ছিল এই জায়গায়, তাই না? একটা টাইমে তখন যে আরটা ছিল, তখন এইটা আর এন ছিল, তো আর এন এর তো চেঞ্জ হচ্ছে, তাই না? এই আর এন এর যে চেঞ্জ, তার মানে ভেলোসিটিটাই পেয়ে যাব। বোঝা গেল কি? দেখো, জিনিসটাকে এইভাবে আর একটু ভালো করে দেখো। দেখো, এই দুটো ফ্রেম শুরুতেই এখানে ছিল, তাই তো? তখন কিন্তু আর আইটা যেটা ছিল একটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট ছিল। এবার একটা সার্টেন টাইমের পরে, ডিসপ্লেসমেন্টটা, সরি, কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গেল, গিয়ে এর আর আই তো থেকেই গেল, এইটা হয়ে গেল এইরকম। করি দেখো,
শুরুতে এইরকম পি এইরকম একটা জায়গায় ছিল, ঠিক আছে, এরকম জায়গায় পি ছিল। এই এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম দুটোই একই জায়গায় ছিল, একসঙ্গেই ছিল। এবার তখন এদের মধ্যে যে পজিশন ভেক্টরটা ছিল সেটা আমি ধরে নিয়েছি আর আই। এবার একটা আমি 1 সেকেন্ড পরেই বলছি, 1 সেকেন্ড পরে এই এস প্রাইম ফ্রেমটা এখানে চলে এলো, তখন কিন্তু আর ওখানে নেই, এই এখানে চলে এলো। তখন এই এস ফ্রেম অফ রেফারেন্সে পজিশন ভেক্টরটা আর আই আছে, কিন্তু এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে পজিশন ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে, তখন পজিশন ভেক্টরটা কিন্তু তাই না। আমি একটা আর 2 নাম দিলাম একে, বুঝতে পারছো জিনিসটা? এবার এটা কিন্তু একটা আমি 1 সেকেন্ড টাইমের একটা ডিস্টেন্স ধরে নিচ্ছি, এটা এটা একটা ওই যে আমরা আর ধরেছিলাম না সেইটা। এবার আরেকটা সার্টেন টাইমের পরে দেখছি এই ফ্রেম অফ রেফারেন্সটা এই রকম জায়গায় চলে এসেছে, তখন দেখো এর যে পজিশন ভেক্টরটা এটাও কিন্তু আবার বদলে গেছে। পজিশন ভেক্টরটা বদলে গেছে, এটা আমি r3 ধরছি। এবার আরেকটা সার্টেন টাইমের পরে এটা আবার 1 সেকেন্ড টাইম ইন্টারভাল, এবার আমি একটা 2 সেকেন্ড টাইম ইন্টারভালে দেখছি যে এই এস প্রাইমটা এইরকম জায়গায় চলে এসছে, তখন এর পজিশন ভেক্টরটা আবার অন্য হয়ে গেছে। এইটাকে আমি একটা র্যান্ডম ধরে নিচ্ছি আর এন হিসাবে, ঠিক আছে, যেটা আমরা এই জায়গায় দেখাচ্ছি আর এন হিসাবে, এই জায়গায় যেটা দেখাচ্ছি। বোঝা গেল জিনিসটা? তো দেখো এই পজিশন ভেক্টরটা যেহেতু চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, তার যদি আমি টাইমের রেসপেক্টে চেঞ্জটা যদি বের করি তাহলে এই ফ্রেম অফ রেফারেন্সের ভেলোসিটিটা পেয়ে যাব, তাই না? সরি, হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখানে কি দেখলাম বলছিলাম যেন, কি বলছিলাম আমি, আচ্ছা হ্যাঁ, এখানে এইটা বের করতে চাইছিলাম, তাই তো? না, 12টা বাজতে যায়, ঠিক আছে তাড়াতাড়ি করে দিই। তো দেখো এখানে আর এনটা তাহলে কি পেয়েছি, আর এন ইকুয়ালস টু PRI RI ভেক্টর মাইনাস হাফ এ নট টি স্কোয়ার। দেখো এটাকে যখন আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, মানে টাইমের রেসপেক্টে কতটা চেঞ্জ সেটা বের করা মানেই ভেলোসিটি। এবার বোঝা গেছে জিনিসটা? তাহলে বেশ, এই ইকুয়েশনে যদি আমি বসাই, মোট কথা এই ইকুয়েশনটা যদি আমি টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তো জিনিসটা এরকম দাঁড়াবে, যেটা হয় আর কি, ডিটি এটা হয়ে যাবে আর আই, এগুলো তো কিছুই জানি না, যখন এরকম ভাবে রেখে দেবো
এই জায়গাটা ডেরিভেটিভ হবে এই 2টা উপরে এদিকে চলে আসবে, 2 কেটে যাবে উপর নিচে, তো এ নট টি হয়ে থাকবে। ঠিক আছে, এটাকে আমরা কি পেলাম, ভেলোসিটি পেলাম, ভেলোসিটি। এবার এই ভেলোসিটিটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, টাইমের সঙ্গে ডিভাইড করলে কি পাই, অ্যাক্সিলারেশন পাই, তাই না? তাহলে এই যে ভেলোসিটিটা পেয়েছি, এই ভেলোসিটিটাকে টাইমের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি, তাহলে এটা দাঁড়াবে d2rn d স্কয়ার, আচ্ছা tri d2 সরি dt স্কয়ার মাইনাস এখানে টাইমটা চলে যাবে e নট পড়ে থাকবে। এটা কিন্তু আমরা অ্যাক্সেলারেশনটা পেলাম। ঠিক আছে, বোঝা গেল? এটাকে আমি একটা নতুন নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমি এন বলেই বলি তাহলে। আর এটাকে আমরা বলতে পারি আই, কোথায় জানো, হ্যাঁ, এই আই ভেক্টরের রেসপেক্টের অ্যাক্সেলারেশনটা, তাই না? দেখো এই আর আর আই যে এই পজিশন ভেক্টরটা যে দুবার ডেরিভেটিভ করা হলো, একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পেলাম টাইমের রেসপেক্টে, একেও সেকেন্ড টাইম টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পেলাম আমরা, অ্যাক্সিলারেশন পেলাম, তাই না? সেই অ্যাক্সিলারেশনটাকে আমি বলছি এআই হিসাবে ডিনোট করছি। বোঝা গেল? তাহলে এখান থেকে যে অ্যাক্সিলারেশনটা আমরা পাচ্ছি এই পজিশন ভেক্টরের রেসপেক্টে, সেটাকে আমরা এআই বলছি। ঠিক আছে, এটাকে এআই বলে দিলাম। আর এটা এ নট তো রয়েছে, এ নট মানে এই ফ্রেম অফ রেফারেন্সটা কিভাবে এগিয়ে যাচ্ছে। তো জিনিসটা আসবে এইরকম, এ এন ইকুয়ালস টু এ আই মাইনাস এ নট। দেখো এই জায়গাটা তোমরা বোঝো, আমি যদি শুধু ক্যালকুলেশন করলে তো হবে না। দেখো জায়গাটা ভালো করে বোঝো যে কালার কি আছে, এই কালারটা দেখো, এখান থেকে এই ফ্রেমের এই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে এর অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ এন। ঠিক আছে, আর এখানে এই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে এই পি পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে এ আই। এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ, আর এই অ্যাকচুয়াল এই এস ফ্রেমের পজিশন অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ নট। তাহলে এই তিনটে অ্যাক্সিলারেশনের মধ্যে আমি একটা রিলেশন পেয়ে গেছি। এবার দেখো এই অ্যাক্সিলারেশনের সঙ্গে যদি আমি মাস মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো একটা ফোর্সের রিলেশন পেয়ে যাব, তাই না? অ্যাক্সিলারেশন ইনটু মাস করে দিলে আমরা ফোর্স পাবো না, এফ ইকুয়ালস টু এম এ, এই যে ফর্মুলাটা আমরা জানি, এই হিসাবে যে ফর্মুলাটা, তাহলে এখানে একটা ফোর্সের রিলেশন পেয়ে যাব।
দেখো তাহলে হ্যাঁ এম এ এন গুলো দেবে মাইনাস এম এ নট, ঠিক আছে। তাহলে এই ফোর্সটা কি পাচ্ছি, এই ফোর্সটা হচ্ছে ফোর্স ইন নন ইনার্শিয়াল ফ্রেম, এই যে এই জায়গাটা ফোর্স ইন নন ইনার্শিয়াল ফ্রেম, মানে এই ফ্রেমের রেসপেক্টে এ দেখছে এতটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। মানে এই ফ্রেম অফ রেফারেন্স দেখছে এর উপর এতটা। আচ্ছা আমি জিনিসটা আরো এটা পরে বুঝিয়ে বলছি। দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফোর্স, দেখো এই পার্টিকেলটার উপর অ্যাকচুয়াল ফোর্সটা লাগছে আমি ধরে নিচ্ছি এফ, ঠিক আছে। এই পার্টিকেলটার উপরে অ্যাকচুয়াল ফোর্স যেটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে এফ। এবার এই এস ফ্রেম বসে আছে, সে অ্যাকচুয়াল ফোর্সটাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু এস প্রাইম ফ্রেমটা সে এক জায়গায় রেস্টে নেই, সে মোশনে আছে, সে একটা অন্যরকম ফোর্স দেখছে। সেই ফোর্সটা কোনটা সেইটা বের করতে আমরা এত ক্যালকুলেশন করলাম। তো আলটিমেটলি একটা রিলেশন পেলাম যেটা কিনা এফ অফ যাই হোক এম এ এন ইকুয়ালস টু এম এ আই মাইনাস এম এ নট। তার মানে এইটা হচ্ছে এফ অফ এন, এটা হচ্ছে এফ অফ এন, এফ অফ এন মানে এস প্রাইম ফ্রেমটা বা নন ইনার্শিয়াল যে ফ্রেমটা, এস প্রাইম যে ফ্রেমটা, এই যে এস প্রাইম ফ্রেমটা, এই এস প্রাইম ফ্রেমটা এই পি অবজেক্টের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটা ও ও বুঝতে পারছে, মানে ওর ক্যালকুলেশনে ও ওটাই পাচ্ছে যে এস প্রাইম ফ্রেমটা কতটা, সরি জড়িয়ে গেল। আচ্ছা এস প্রাইম ফ্রেম পি পার্টিকেলের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সে ওটা বুঝতে পারছে। এটা কিসের সঙ্গে হচ্ছে না, অ্যাকচুয়াল ফোর্স যেটা দেওয়া হয়েছিল, অ্যাকচুয়াল ফোর্স মাইনাস, দেখো এই যে ফোর্সটা, এইবার এটাকে একটা নতুন টার্ম আমরা দেব। দেখো এই ফোর্সটা কিন্তু এখানে নেই, অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো ফোর্স এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, সেই জায়গায় কিন্তু নিউটনের সেকেন্ড ল এখানে কাজ করবে না। তো নিউটনের সেকেন্ড লকে জোর করে কাজ করানোর জন্য এখানে আমরা একটা নতুন ফোর্সকে ইন্ট্রোডিউস করাবো, সেটাকে আমরা বলবো সিউডো ফোর্স বা ফিকটিসিয়াস ফোর্স। জায়গাটা বোঝা গেল কি? আমি এটা একটু পরিষ্কার করে লিখে দিই। এফ অফ এন ইকুয়ালস টু এফ অফ আই প্লাস এফ অফ নট। জিনিসটা পরিষ্কার হলো কি? হ্যাঁ বুঝেছি। লাস্টের এই যে ফিকটিসিয়াস ফোর্সটা কি কেন এন্টার করালাম বা এই জায়গাটা কি সেটা পরিষ্কার বুঝতে পেরেছো?
হ্যাঁ। আর এই যে পুরোটা পড়ানো হলো, এর মধ্যে বুঝতে পারোনি সেরকম জায়গা আছে কোথাও? লাস্টে সিউডো ফোর্সের এক্সপ্রেশনটা মাইনাস হবে না? না, মাইনাস হবে বলতে আমি এটাকে জাস্ট এন্টার করালাম। অ্যাকচুয়ালি এফ নট যেটা, সেটা তো আমার এই নেগেটিভ এইটা, আমি এটাকে রিপ্রেজেন্ট করছি এফ এ অ্যাজ এ এফ নট। ঠিক আছে? হ্যাঁ, বলো, অসুবিধা হলে বলতে পারো, অবশ্যই বলো। ঠিক আছে। একটা প্লাস করতে হবে। এই যে ফোর্সের এই জায়গাটা, এটা কি বোঝা গেল? যে দেখো আলটিমেটলি জিনিসটা কি বোঝালো, আমি একটা ভালো করে ম্যাপিং করে বলে দিই। এই জায়গাটা হবে না, যাই হোক, নাই না হলো। এটা দেখা গেল কি না, সেকেন্ড কেস যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে পি অবজেক্টটার উপরে প্রথমে তো কোনো ফোর্স না দিয়ে একটা ওর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এইসব আলোচনা করলাম। এবার দ্বিতীয় কেসে পি অবজেক্টটাকে একটা ভেলোসিটি দিয়েছে, মানে একটা ফোর্স ওর উপরে অ্যাক্ট করিয়েছে, একটু ফোর্স দিয়েছে অ্যাকচুয়ালি। তো সেই ফোর্স দেওয়ার পরে এই পার্টিকেলটা তো এখানে নেই, এই পার্টিকেলটা আর এখানে নেই, এর একটা টাইম পরে সে এখানেও চলে যেতে পারে। আর এই এস প্রাইম এ তো নিজেও এক জায়গায় নেই, এ কখনো এখানে ছিল, কখনো এখানে, আবার খানিকটা টাইম পরে এখানে। এই নন ইনার্শিয়াল ফ্রেম পড়া মানেই বুঝে নিতে হবে যে যে ফ্রেমটাকে নিয়ে আমরা আলোচনা করছি সে কখনো স্থির নয়, সে কখনো এক জায়গায় নয়, সে ফ্রেমটাই নড়াচড়া করছে। সেই জন্য এটাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম বলছি। আবার কখনো এমনও হতে পারে যে ফ্রেমটা রোটেট করছে, ফ্রেমটা না এক জায়গা থেকে রোটেট করছে। একটা ভালো এক্সাম্পল যদি আমি বলি এর, যে একটা ডিস্ক মতো নেওয়া হলো, তার এখানে একটা কিছু লাগানো আছে লম্বা খুঁটি। এবার এর উপরে আমি যদি একটা মার্বেলকে সেন্টারে রেখে দিই, আর এর উপরে যদি ওই বালি ছড়িয়ে দিই, এবার ডিস্কটাকে যদি আমি রোটেট করাই, তাহলে মার্বেলটা কি এক জায়গায় থাকবে? এখানে মার্বেলটা এক জায়গায় থাকবে না, ও এই জায়গায় চলে আসবে। এরকম জায়গায় যখন আমরা থামিয়ে দেব, দেখবো এইরকম জায়গায় চলে এসছে। কিন্তু এখানে আরো একটা জিনিস দেখবো, যে যাওয়ার সময় সে পাথটা যেটা ফলো করেছে সেটা কিন্তু এরকম ডাইরেক্ট পাথ ফলো করেনি। সে যে পাথটা ফলো করবে সেটা হচ্ছে এরকম ঘোরানো একটা পাথ। এই জায়গায় যে ডিস্কটার ফ্রেমটা ছিল, সেই ডিস্ক নিজেই ঘুরছে, মানে যে এই ফ্রেম অফ রেফারেন্সটাও কিন্তু রোটেট করছে। এটাকে আমরা বলি রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। একটা ভালো ছবি দেখতে পারো। this time
যাই হোক, আসছে না কোনো কারণে, একবার দিলাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখছি তাহলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এখনো বলছি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে ওই ফোর্সের এক্সপ্রেশনটা শুধু টর্ক দিয়ে চেঞ্জ হয়ে যাবে তো, নাকি আরো কোনো এক্সট্রা ফ্যাক্টর অ্যাড হবে? টর্ক দিয়ে বলা যাবে এই জায়গাটা। এটা আজকে এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না, এটা শুধু আমি দেখালাম আর কি, একটা ছবি দেখাতে চাইছিলাম, তা সে তো আর এলোই না। ও আচ্ছা, আমাকে নেট অ্যাক্সেসটা করতে হবে। যাই হোক, ফোন দিয়ে করে দিই এটা। তোমরা ক্লাসে মোটামুটি কিছু বুঝতে পারলে? একটু অনেস্টলি বলো তো। আসলে আমিও আজকে অনলাইনে পড়াচ্ছি তো প্রথমের দিকে। এই যে এইরকম ব্যাপারটা। সেরকম আমি যেটা চাইছি সেটা আসছে না। যাই হোক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম তাহলে। আচ্ছা আচ্ছা, সিলেবাসটা আচ্ছা, তো অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা থাকছে আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেটাই নন ইনার্শিয়াল সিস্টেমের পার্টটা আমি পড়াচ্ছি। এর মধ্যে sorry, হ্যাঁ, এই নন ইনার্শিয়াল ফ্রেমস, আইডিয়া অফ ফিকটিশিয়াস ফোর্স, ইকুয়েশন অফ মোশন, এই জিনিসগুলো আমি করাচ্ছি সাইক্লোন পর্যন্ত। এরপরে রোটেশনাল ডায়নামিক্স, এটা পড়াচ্ছেন এসডি স্যার, এবং ভেরিয়েশন ক্যালকুলাস ইন ফিজিক্স উনি এটা পড়াচ্ছেন। আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এসপি স্যার পড়াবেন তোমাদের। এর মধ্যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। রোটেশনাল ডায়নামিক্স, ভেরিয়েশন ক্যালকুলাস, এগুলোও কিন্তু খুব ভাইটাল জায়গা। এখানে ল্যাগ্রেঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান, এগুলো খুব ভালোভাবে দেখে রাখবে। এই জিনিসগুলো পরে স্যার যেটা বলছিলেন যে হার্ড স্টাডিতে তো লাগবেই, প্লাস এই জিনিস কিন্তু পিছু ছাড়বে না। নিউটনিয়ান মেকানিক্সে কিন্তু বলতে গেলে পরে যেটা নিউটনের পরে কাজ করেছেন এর মধ্যে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সটাকে আরো ভালো করেছেন, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। তো এই জিনিসটা কিন্তু তোমাদের কোয়ান্টামেও খুব ব্যাপকভাবে লাগবে। কোয়ান্টামে কিন্তু এই হ্যামিল্টনিয়ান, ল্যাগ্রাঞ্জিয়ান ছাড়া কথাই চলবে না বলতে গেলে। আর বইয়ের কথাটা যেটা বলছি আমি, সেটা আমি বলেছিলাম যে কেপলার। তো কেপলার ছাড়াও আরো কয়েকটা বই, সেটা হচ্ছে ডি মার্টিনের এই বইটা, এই বইটা। ইন্ট্রোডাকশন ক্লাসিক্যাল মেকানিক্স, এই বইটা ফলো করতে পারো, এটাও বেশ ভালো বই। আর দেখো, বই বলতে এখানে প্রত্যেকটা টপিকের উপর এক একটা বই প্রেফার করাই বেটার।
যেমন আমি যেটা পড়াবো সেটা নন ইনার্শিয়াল ফ্রেম, সেই জন্য আমি এই বইটাকে প্রেফার করছি, ডেভিড মরিন। এবার আরো কয়েকটা বই আছে যেমন গোল্ডস্টেন, নামটা কি? এই গোল্ডস্টেনের এই বইটাও ভালো, এই বইটাও ভালো। আর কয়েকটা বই রয়েছে তোমাদের, আচ্ছা আমি এখান থেকেই বলে দিচ্ছি বইগুলো। এটা এনসি রানা, এই বইটাও তোমরা ফলো করতে পারো। বিশেষ করে আমার জন্য যেটা ডি মার্টিন, এই বইটা ফলো করলেই হবে, ডি মরিন। আর এই বইটা এমনি চাইলে তোমরা কেনার দরকার নেই, এখন এসব বই আর কেনার দরকার নেই, প্রচুর দাম ধরে নেয় কেন্দ্রীয় বই, তোমরা সফট কপি পিডিএফ পেয়ে যাবে। আর এর বিশেষ করে যে পার্টটা আমি করাবো সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, হ্যাঁ, অ্যাক্সিলারেটিং ফ্রেম অফ রেফারেন্সটা এটাই পড়াবো। এই রিলেশন অফ কোঅর্ডিনেটস, দেখো অ্যাক্সিলারেটিং ফ্রেম অফ রেফারেন্স মানেই হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তার মধ্যে ফিকটিশিয়াস ফোর্স, এই জিনিসগুলো, টাইডস, প্রবলেম, এগুলো রয়েছে। কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে এগোবো, ঠিক আছে? ওকে, সকলে বুঝতে পারলি তো? তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা কিন্তু বলছি, মানে প্রথমে একটা ট্রেনের এক্সাম্পল থেকে কিন্তু ধীরে ধীরে খুব স্লোলি কথাগুলো বলেছেন, ঠিক আছে? মানে এটা এটা কিন্তু তোদের আমি বারবার করে বলছি যে যদি মন দিয়ে ক্লাসটা ফলো করিস, আমার মনে হয় না নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা বুঝতে কিছু অসুবিধা হবে, ঠিক আছে? স্যার কিন্তু খুব আস্তে আস্তে পড়ান, দেখতে পেয়েছিস তোরা, ধরে ধরে। তো ধরে ধরে কিন্তু খুব সুন্দরভাবে বললেন ওই একটা এক্সাম্পল থেকে, যে ট্রেনের এক্সাম্পলটা দিল, যে একজন মানুষ বুঝেছিলেন, ঠিক আছে, তিনি যে তাহলে ফোর্সটা পেলেন কোথা থেকে, এখান থেকে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্রোচটা উনি করেছেন। তো সকলে বুঝতে পেরেছিস তো? আমি ওটাই জিজ্ঞাসা করছি। আর ব্যাপারটা হচ্ছে খুব লো অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু খুবই বাজে। আমার মতে বলে এখন থেকেই প্র্যাকটিক্যাল এক্সাম ওই জিনিসগুলো মাথা থেকে বার কর, একটু ক্লাস তোর বন্ধুদের বলিস করতে ডেলিভারলি, ঠিক আছে? না, আজকে আমিও দেরি করে ফেললাম, খেলা করতে হ্যাঁ, সে ঠিক অনেকটাই আছে, রাত তো, সে এই ঠিক সময় আছে। ক্লাস হুম করাটাও। সে বেশ সেটা ব্যাপার না, দেখ রেকর্ডেড তোরা পাবি, তুমি সকালে বুঝতে পেরেছিস তো? ব্যাপারটা হচ্ছে যে সবাই একটু কথা বলিস, বসুন, তারা বুঝতে পেরেছিস? চুপচাপ আছিস মনে হচ্ছে। আচ্ছা, ক্লাসে হ্যাঁ কে কে আছে বুঝেছি। একটু হ্যাঁ, দেখি। ঠিক আছে, ঠিক আছে, বেশ ঠিক আছে। আমি পুষ্পম আরেকটা কথা, সাহা, আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি এবার। আর তোদের যেটা বলা সেটা হচ্ছে যে ওই এটাই হচ্ছে ফার্স্ট অনলি প্লে সেশন, এরপর তোরা রেজিস্ট্রেশন করে নিস। আর তোদের এই সিউর জন্য আর একটা ডিএসসি ক্লাসটা আমি কালকেই দেখি রাত্রি 8টা থেকে নেবো, ঠিক আছে? আর গুড তোরা নাইট। তোদের ফ্রেন্ড সার্কেলে যে যা আছে পাঠিয়ে দিস গ্রুপে, হ্যাঁ হ্যাঁ, ওটাই। লিঙ্কটিন গুলো শেয়ার করে রাখ। আমরা তো সেই কবে বেরিয়ে এসেছি, আর তো কলেজের সঙ্গে আর তেমন যোগাযোগ নেই। ওদের জুনিয়রদের সঙ্গে একটু তোরা কন্ট্যাক্ট করে একটু গ্রুপে শেয়ার করে দিস। বন্ধু সব ঠিক আছে। ওকে, আমি রেকর্ডিংটা অফ করছি। হুম।